গানটা রিলিজের আগের 24 ঘন্টা সামি কি করেছে? আমি না তখন আসলে অনুভূতি শূন্য ছিলাম। গানটার পিছনে মোট কতজনের টিম? অলমোস্ট অ্যারাউন্ড 300 মানুষ ছিল। অনেকেই তো প্রশংসা করেছে, কিন্তু কোন প্রশংসাটা আপনার এখনো মাথায় একদম গেঁথে আছে? তো আসলে এইভাবে করে ফিডব্যাক পেয়ে অভ্যস্ত না, আসলে অনেক আবেগ আপ্লুত যে আমার বস, আমার মেন্টর যে আদনান আল রাজীব, সো উনি সবার আগে শেয়ার দিয়েছিলেন। স্বাগত ৭১ এন্টারটেইনমেন্ট পডকাস্টে। সঙ্গে আছি আমি আফফান মিতুল। সম্প্রতি একটি গান হয়েছে ভাইরাল, তবে ইন পজিটিভ ওয়েতে ভাইরাল হয়েছে। সবাই গানটির ভিডিও চিত্র দেখে অথবা গানটি শুনে তৃপ্তির ঢেকুর তুলছে। সবাই বলছে, ওয়াও, কি অসাধারণ গান, বাংলাদেশের গান, বাংলাদেশের নির্মাতা বানিয়েছে এই গানচিত্রটি। এমন প্রশ্ন নেটিজেনরা করছে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সেই গানটির নির্মাতা সামিউর রহমানকে আমরা এনেছি আজকের পডকাস্টে। আর গানটি হচ্ছে কোক স্টুডিওর নতুন গান পাতার বাঁশুরি। ভাই কেমন আছেন? অসম্ভব ভালো। কেমন লাগছে চারদিকে আপনার জয় জয়কার? আমার জয় জয়কার থেকে বলা উচিত পাতার ভাষুরির জয় জয়কার। মানে সবার গান পছন্দ হয়েছে, গানের চিত্রায়ন পছন্দ হয়েছে, তারপর আমার সাথে সংশ্লিষ্ট, গানের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন, আমার প্রত্যেকটা এইচওডি মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টস, আর্ট ডিরেক্টর, তাকে আলাদা করে প্রশংসা করছে মানুষজন। সেটের প্রপস ডিটেলিংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, আমার কস্টিউম ডিজাইনার আনিকা জাহিনকে আলাদা করে মানুষ মেনশন করছে, মানুষ জানতে চাচ্ছে সুনিধির ড্রেসটা কীভাবে বানানো হয়েছে সেটা ডিটেল টিউটোরিয়াল চাচ্ছে। আমার সিনেমাটোগ্রাফার স্টিল ইনা মানে ভেরি পজিটিভ শখ যে এইটা আমরা আসলে কি করলাম যে এটা এতটা মানুষের কাছে পৌঁছে গেল। এবং আমাদের কোরিওগ্রাফার ছিল ধানরাজ পাঞ্চাল, হি ওয়াজ ফ্লিউ ফ্রম মুম্বাই ফর দিস প্রজেক্ট। এবং ও মানে ওপার সীমানা থেকেও আসলে নিজেকে ধরে রাখতে পারছে না, কমেন্টস দেখে, মানুষের ইমোশনস দেখে এবং মন্তব্য দেখে ও আসলে খুবই ইমোশনাল। সো আমি একা না, আমি আসলে সবার জন্যই বলবো যে আমরা। আচ্ছা, গেল ৩-৪ দিন ধরে মানুষ শুধু পাতার বাঁশুরিই করছে। কেউ গুনগুন করে গাইছে, কেউ জোরে গাইছে, কেউ রিলস বানাচ্ছে বিভিন্ন পার্ট থেকে। ফেসবুকে এই গান দিয়ে রিলস বানাচ্ছে, ইনস্টাগ্রামে বানাচ্ছে, স্টোরি দিচ্ছে, মানে যেখানেই যাচ্ছি সেখানেই পাতার বাঁশুরি। তো আপনি নির্মাতা হিসাবে কখনো কি ভেবেছিলেন এই গানটার ভিডিও চিত্র নির্মাণ করার পর এই হাইপটা, এই রেসপন্সটা পাবেন? আমার মনে হয় কোনো নির্মাতাই বলতে পারে না, মানে এটা তো আমার জন্য হয়তো বা খুবই ব্যক্তিগত কোশ্চেন, আমি তো পারিই নাই, বাট কোনো নির্মাতার পক্ষে আসলে বলা সম্ভব না যে কোন জিনিসটা মানুষের কাছে ডেফিনেট আর কি, যে এটা পছন্দ হবেই। আমরা আসলে যেটা করি যে আমাদের পরিশ্রম থাকে, সততা থাকে, এবং আমরা চেষ্টা করি ডিসিপ্লিনের সাথে কিভাবে করে আমরা যা যা চিন্তা করছি, আমরা যা যা গল্পটাকে মানুষের কাছে ভালো লাগানোর জন্য, কিংবা শুধু ভালো লাগানো না, সেটার ভিতরের যে অনুভূতি, আমার মনে হয় আপনি যদি খেয়াল করে দেখবেন যে মানুষ অনুভূতি নিয়ে অনেক কথা বলেছে, যে এটার গান শুনে ইভেন আপনিও বলেছিলেন যে 2 লাইন চির অভাগীরটা শোনার সাথে সাথে দ্যাট হিটস অন ইয়োর হার্ট ডিরেক্টলি। আমি চির অভাগী তোমারই লাগি, রাইট? হ্যাঁ। সো এই যে কথা, তো এই কথাটাই আমাদেরকে আসলে প্রথম থেকে এই লিরিক, গানের সুর আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে যে এটার চিত্রায়নের ক্ষেত্রে যাতে কখনোই ওই গান থেকে ভিডিও চিত্র আলাদা না লাগে, ভিডিও চিত্রটা যাতে কখনোই মনে না হয় যে ওইটা একভাবে অনেক ওভার পাওয়ার করে ফেলছে গানটাকে, যেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল আর কি আমাদের ক্ষেত্রে, কারণ আমরা আসলে অনেক বড় আয়োজন করেছিলাম। কিন্তু দিন শেষে দুইটা আসলে এত সুন্দরভাবে আমার মনে হয় যে ব্লেন্ডিংটা এত নাইসলি হয়েছে, যে যেই কারণে মানুষ আসলে একটা ইমোশন, একটা অনুভূতিতে যখন প্লে করছে সে আর খেয়াল করছে না এটা কি 3 মিনিট 3.5 মিনিট। সবাই বলছে যে আরেকটু বড় হলে ভালো হতো, আরেকটু বড় হলে, বা ঘটনাটা কি হলো শেষে সেটা দেখতে চাই, সেটা আমার জন্য অসম্ভব
মানে ভালো লাগার অনুভূতি। সো এটা আমি কখনোই চিন্তাও করিনি, এটা আমার বানানোর সময় আসলে কখনো মাথায় আসেনি। আমরা শুধু চেয়েছি অনেস্টলি, আমাদের ইন্ডি রিলসের পক্ষ থেকে এটা প্রথম কাজ কোক স্টুডিও। সো আমরা আমাদের সবাই, প্রত্যেকটা মানুষ যারা সংশ্লিষ্ট, আমি তো শুধু এইচওডির কথা বললাম, আমাদের ওইখানে প্রায় 300-350 মানুষ ছিল 2 দিন সেটে। আমার আরো বেশ কিছু প্রশ্ন মানে মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আমি করতে চাই প্রশ্নগুলো। প্লিজ প্লিজ। শুধু গানটা যে ভালো হয়েছে ব্যাপারটা এমন নয়, গানটার যে একটা স্টোরি টেলিং আছে গান চিত্রটার জন্য, আমরা যেটাকে মিউজিক্যাল ফিল্মও বলতে পারি বা মিউজিক ভিডিও বলতে পারি, এই যে একটা স্টোরি আছে, স্টোরিটার কনসেপ্টটা কার ছিল? এইটা আসলে প্রথমত আমাদের ক্রিয়েটিভ হিসেবে ডট বার্থ এটার সাথে সংশ্লিষ্ট, এবং প্রথম কনসেপ্ট আসলে ওনাদের তরফ থেকেই ছিল। সো ওনারাই আমাদেরকে আসলে বলে দিয়েছিলেন যে আমরা আসলে, মানে ওনারা বলে দেওয়া মানে হচ্ছে একটা আউটলাইন ছিল যে আমাদের গানটা এরকম। সো গানটা শোনার পরে তো ওইটার সাথে মিলে এক এক ধরনের একটা বিয়োগাত্মক একটা ইমোশন একটা থাকে না, যে মানে লস লাভের একটা একটা এক ধরনের বিষয়। সো ওইটা থেকেই আমরা তারপর স্টোরি লাইন সাজানোর চেষ্টা করি। প্রথম দিকে এটা আরও অনেক ওয়াইল্ড ছিল, আমাদের আরও অনেক ওয়াইল্ড চিন্তাভাবনা ছিল, যেগুলো আমরা পরে আরও আস্তে আস্তে করে। আচ্ছা, ব্যাপারটা কি বিয়োগান্তক নাকি রিভার্থ, কোনটা? রিবার্টটা তো আমরা এখানে মানে আমাদের গল্পের ভিতরে সেটাই প্রেজেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু আপনি যদি আমি বলি বিয়োগাত্মকটা সেই সেন্সে যখন দেখবেন যে গানটা শুরু হয়, সুনিধি যেভাবে গাওয়া শুরু করে, ওর এক্সপ্রেশন বা গানের লিরিক, ওটা কিন্তু ইন্ডিকেট করছে সে কিন্তু তার ওই সুরটা কিন্তু পায়নি, সে ওই মেলোডিটা, বা যার জন্য সে আসলে এত কাল ধরে ওয়েট করছে সেই জিনিসটা কিন্তু আসেনি। আর আরেকটা জিনিস আমার মনে হয় এখানে অ্যাড করলে ভালো, যেহেতু কোক স্টুডিও এবং কোক স্টুডিও বাংলা, মানে এটার সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য সব কিছু জড়িত। তো আমরা সবসময় চেষ্টা করেছি যে এটার যাতে প্রত্যেকটা জিনিস আসলে একদম গল্প থেকে শুরু করে ওইটার কস্টিউম ডিটেলিং প্রতিটা জায়গায় যাতে আসলে সেই সংস্কৃতি ঐতিহ্যের ব্যাপারটা কানেক্টিং থাকে। সো সেই জন্য আমরা মহুয়ার পালা, যেটা খুবই বিখ্যাত ময়মনসিংহ গীতিকার যেই মহুয়ার পালা, সো ওই মহুয়ার পালা থেকে আমরা যেটা করি যে আমরা হুবহু গল্পটাকে তুলে ধরিনি, আমরা সেখানকার একটা তার যে মহুয়ার যেই এক ধরনের আবেগ ইমোশনস ছিল চাঁদ সওদাগরের প্রতি বা আকুলতা ছিল, আমরা ওই ইমোশনটাকে ধরার চেষ্টা করেছি। এবং আমার কাছে সবচেয়ে ফ্যাসিনেটিং ছিল যখন আমি প্রথম লোকেশনটাতে যাই, সর্দার বাড়ি পানামনগরের। তো এটা আমার অনেক ছোটবেলায় আমরা এক স্কুলের ওই যে থাকে না ইয়েতে বার্ষিক হ্যাঁ শিক্ষা সফরে অনেক ছোটবেলায় গিয়েছিলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম, অ্যান্ড সেকেন্ড টাইম আমি এইবার এই কাজের জন্য। সো ওইটার ভিতরে আমার সবসময় এই যে এরকম হিস্টোরিক্যাল প্লেসে ঢুকার সাথে সাথেই না এক ধরনের ফিল হয় যে 200 বছর আগে এটা কত জমজমাট ছিল, কত মানুষ ছিল, এবং থাকে না মানে ওইটার যেই জৌলস আমরা তো সবসময় শুনে এসছি, আমরা তো কখন আসলে দেখতে পারি নাই। বা আমার কাছে যেটা মনে হয়েছে যে পাতার বাঁশরীটা আরও বেশি মানুষ কানেক্ট করার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে এই জিনিসগুলো, ইতিহাস ঐতিহ্য যখন একসাথে আপনার কাছে সামনে আসে তখন মানুষ আসলে খুব মেসমেরাইজড হয়ে যায়। একটা কাজ যখন সবার কাছে পৌঁছায়, একটা পজিটিভ বার্তা দেয়, সবাই যখন ভালো বলে যে খুব ভালো হয়েছে, আই ক্যাচিং, চোখের আরাম, তো সেটার মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার একসাথে থাকে। মানে কেউ একজন ছক্কা পিটালো কিন্তু অন্যজন পারলো না, তা কিন্তু নয়। আপনার এই কাজটাতে পুরো টিমটা আপনার পরিপূরক ছিল, মানে প্রতিটা টিমের প্রতিটা মেম্বারই মনে হয় একজন আরেকজনের পরিপূরক। আমি যদি বলবো সুনিধি আপা খুব ভালো গান গিয়েছেন, ঈশান ভাই ভালো গান গিয়েছেন, বা যিনি গানটা লিখেছেন সে ভালো লিখেছে, যিনি কস্টিউমে ছিলেন আনিকা আপা তিনি দারুণ কস্টিউমে কাজ করেছেন, আপনি ভালো নির্মাণ করেছেন। তো এই যে সিলেকশনটা, পিপল সিলেকশন, মানে প্রপার মানুষকে খুঁজে বের করা প্রপার কাস্টির জন্য, এই সিলেকশন আপনারা কী কী কাজ করেছেন বা কী কী মাথায় রেখেছিলেন যে এই ডিপার্টমেন্টে আমি ওকে নেব, এই ডিপার্টমেন্টে আমি তাকে নেব, তখন কী কী হোমওয়ার্ক করতে হয়েছিল? গানের ব্যাপারটা তো একদমই অদিত ভাই যিনি কম্পোজ করেছেন, মানে প্রোডিউস করেছেন, লিখেছেন ঈশান ভাই, রাইট। তো এটা আসলে ওনাদের ডিপার্টমেন্টের ছিল, ওইখানে চুজ করার আমার কোনো ক্ষমতা ছিল না। আই ওয়াজ ফরচুনেট যে আমি ওনাদেরকে পেয়েছি। আর এইচওডি বা হেড অফ দ্য ডিপার্টমেন্টস আমার যারা ছিলেন, তো এইখানে চুজ করার ক্ষেত্রে যেমন প্রথমত যদি আমি বলি সিনেমাটোগ্রাফার, সো সিনেমাটোগ্রাফি করেছে তাহসিন। সো তাহসিন তুফান করেছে, তাণ্ডব করেছে, এবং আমাদের দুইজনের কাজ করা শুরু অনেকটা একই সময় বিজ্ঞাপনে, যে আমি ওনার সাথে কাজ করেছি তাণ্ডবে ছোট্ট একটা রোলে, রাইট। সো ও কখনো কোক স্টুডিও করেনি,
তো ওর এক ধরনের অনেক একটা থাকে না মানে ক্ষুধা। হ্যাঁ হ্যাঁ ভীষণ রকমের ক্ষুধা ছিল। আর আরেকটা হচ্ছে তারপর মানে সেই জায়গা থেকে তাহসিন ওয়াজ মানে, এবং ওর শুধুমাত্র ওর ক্ষুধার জন্য বলবো না আমি, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন বাংলাদেশ রাইট নাও। মানে ইফ এনিওয়ান যে বাংলাদেশের ভিজুয়ালকে পিওরলি ইন্টারন্যাশনাল ফিল দিতে পেরেছে পর্দায়, সেটা তাহসিন। সো আমি আসলে যখন ওর আগ্রহ বা আমার প্রথম কোক স্টুডিও, ওরও ইমোশন ছিল সেটাতে, বন্ধুর কাজ। সো সেই জায়গা থেকে আমি অনেক ফর্চুনেট যে ওর ডেট বা সব কিছু আমরা সেই সময় মিলাতে পেরেছি। তারপর আসে শহীদুল ভাই। শহীদুল ভাই হচ্ছে সুরঙ্গের আর্ট ডিরেক্টর ছিলেন, তারপর দম ছবির আর্ট ডিরেক্টর ছিলেন। সো ওনাদের সাথেও আমাদের জার্নি অনেক লম্বা সময়ের, এবং শহীদুল ভাই হচ্ছে ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রাফট করে, মানে ওনার প্রপস ডিটেলিং উনি যেভাবে করে, মানে এইখানে তো আসলে অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু আপনি যদি শুধু খেয়াল করে দেখবেন মোমবাতিগুলো, প্রত্যেকটা মোমবাতি অর্গানিক, কিন্তু এখানে কিন্তু কোনো প্লাস্টিক মোমবাতি, কিছু কিছু মাঝখানের ফিলার ছিল বড় যেগুলো, কিন্তু বাকি সবগুলো আপনি কিন্তু বলতে যাচ্ছেন আর্টিফিশিয়াল প্রপস ছিল না, যেটার দরকার সেটা একদম রিয়েল ছিল, হ্যাঁ ন্যাচারাল। মানে মোমবাতির জায়গাগুলোতে। তো প্রত্যেকটা শটে এই যে মোমবাতিগুলো জ্বালানো, মানে এবং এটার এক ধরনের কন্টিনিউটি রাখা, যে একবার দেখা গেল মোমবাতি অনেক বড়, পরে ছোট হয়ে গেলে তো জিনিসটা আসলে ওয়ার্ক করে না। সেই প্রত্যেকটা ডিটেলিং, এবং আপনি যদি খেয়াল করে দেখবেন যে ওইখানে আমরা বেশ কিছু ব্র্যান্ডিংও করেছি, মানে কোকের বোতল থেকে শুরু করে, কিন্তু ওইটা এমনভাবে আসলে ওই স্থাপত্যের সাথে চলে গেছে যেটা আলাদা করে মনে হয়নি যে এটা কি প্রপস বা এটা কি আলাদা করে আসলে কোনো কিছু। এটা কিন্তু খুব সুন্দরভাবে, ইভেন সুরিদির যে শুরুর জায়গাটা যেখান থেকে ও গান গাওয়া শুরু করে, পিছনে কিন্তু কোক স্টুডিওর লোগো সহ একটা আলাদা, এমনকি মাইক্রোফোনটার মধ্যে একটা কাপড় মোড়ানো লাল রঙের, এবং সেটা চোখের আরাম দেয়, ভালো লাগে কিন্তু দেখতে। কারণ আমরা আসলে কোনো কিছুই আনটাচ রাখতে চাইনি, আমরা চেয়েছিলাম প্রত্যেকটা জিনিসই আমাদের প্রোডাকশন ডিজাইনের ভিতরেই থাকুক এবং আমাদের পরিকল্পনাতে থাকুক। সো শহীদুল ভাই চুজ করার ক্ষেত্রে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজন। আর আনিকার ক্ষেত্রে হচ্ছে, আনিকা আমাদের থেকে সিনিয়র কোক স্টুডিওর ক্ষেত্রে, মানে আমাদের জন্য প্রথম, বাট আনিকা অলরেডি গত সিজন, আমরা কথা বলছি কস্টিউম ডিজাইনার আনিকা। রাইট কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে ও গতবারও মনে হয় 4টা গান করলো। সো আমাদের ও ছিল যেহেতু ও আনিকা আপুর আরেকটা নাম কি আমরা কোক স্টুডিও আপা দিতে পারি? মেবি তারপরও শি ইজ ফর্চুনেট উইথ লট অফ গুড মুভিজ, মানে অনেক সিনেমায়। সো ওর অনেক 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 ধরনের পরিচয়, আর আনিকা অনেক ভার্সেটাইল। সো ওই জায়গা থেকে আমাদের প্রথমে মনে হয়েছিল আমাদের এমন বিশ্বস্ত কাউকে লাগবে যার উপর আমরা কমপ্লিটলি ট্রাস্ট করতে পারি। কজ এইখানে যখন আসলে পিরিয়ডিক্যাল ড্রেসের কথা হয় এবং যখন আপনাকে এটা রেফারেন্স ছাড়া করতে হবে, যেখানে একদম অথেন্টিক একদম রুট থেকে ডিজাইনটাকে বিল্ড আপ করতে হবে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি যদি পিন্টারেস্ট থেকে ছবি নেন বা অন্য জায়গা থেকে ইন্সপায়ার হয়ে নেন, দ্যাট ইজ কোয়াইট ইজি যে ওইখান থেকে কয়েকটা ডিজাইন মিলিয়ে করা, বাট একদম স্কেচ থেকে। এবং ওইটাও কিন্তু আমাদের ওই যে মহুয়ার পালাটা অনেক জায়গা থেকে এটা আমাদের ডিকটেট করেছে, যে ওইখানে ইভেন আপনি গলার যেই অর্নামেন্টসটা দেখবেন সেটা ওই যে আমাদের ময়ূরের দুইটা মানে এই প্রত্যেকটা জিনিসগুলোই আসলে ডিটেলিংগুলোর জন্য আমাদের দরকার ছিল এমন কাউকে যিনি অলরেডি এক্সপিরিয়েন্স এবং যিনি অলরেডি মানে আমাদের থেকে সিনিয়র এই ব্যাপারে, এবং সাথে সাথে হচ্ছে যিনি যার উপর আমরা ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারবো, এবং যিনি ক্যারেক্টার দেওয়ার পর আমাদের আর কোনো ডাউট থাকবে না যে ওকে নাও উই আর সিইং দ্য মোস্ট বিউটিফুল আর্টিস্ট অন স্ক্রিন। সো ইভেন ঈশানের ক্ষেত্রেও সেটা হয়েছে। ঈশানের কাপড়ের ডিটেলিংসগুলোও অনেক অনেক সুন্দর, এবং আপনারা যদি প্রত্যেকটা, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করবো, আমি শুনেছি সুনিধি আপার ড্রেসটা বানাতে 400 ঘন্টা সময় লেগেছে, মানে এটা কিভাবে সম্ভব? এটা আসলে অনেকটা অ্যাপ্রক্সিমেট, কারণ 400 ঘন্টা এটা আমি জানি না, আবার বেশিও হইতে পারে কমও হইতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি। কজ হচ্ছে আমরা আসলে যখন প্রথম মিটিং করি, মানে এটা প্রায়, আপনি কি এটা জানেন যে ড্রেসটা বানাতে কতজন মানুষ কাজ করেছিল? আনিকা আমাকে এসব দিয়ে প্যারা দেয় না। আনিকা অলওয়েজ গিভস মি বিগ হোপ যে, এবং আমি আসলে এইসব ব্যাক জিনিস মাথার ভিতরে নিয়ে নিলে না, মানে থাকে না ক্রিয়েটিভ জিনিস, যার ডিপার্টমেন্ট সেটা রাইট। আপনার কাস্টমার ডিপার্টমেন্ট হচ্ছে আনিকা, সেই এটাতে একদম মানে সিদ্ধ ওভার বাউন্ডারি, রাইট ছক্কা পিটিয়েছেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে পাতার বাঁশরি গানটি অন্তর্জালে মুক্তির আগের 24 ঘন্টা আপনি কি কি করেছেন সারাদিন? আগের 24 ঘন্টা তো এটা ফাইনাল ডেলিভারি। আপনি যখন জানতে পারলেন যে আগামীকাল আমার গানটা রিলিজ পাবে,
তো আমি জানতে চাই, এটা আমার কাছে মনে হচ্ছে একটা ব্যতিক্রম প্রশ্ন, যে গানটা রিলিজের আগের 24 ঘন্টা সামি কি করেছে? না, আমাদের কি হয় যে আমি তো আসলে মানে আমার মেইন পেশা হচ্ছে বিজ্ঞাপন নির্মাতা, যদি আমি বলে থাকি যে আমরা অলওয়েজ হচ্ছে গিয়ে ডেডলাইন টাইমলাইনের অনেক চাপে থাকি। আমাদের জিনিসটা টাইমলি দেওয়া আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং সাথে থাকে কি যে পোস্ট ডিপার্টমেন্টে অনেক কিছু সংশ্লিষ্ট থাকে, মানে এটার সিজি, এটার কালার, এটার এডিটিং, তারপর সাউন্ড, যেহেতু কোক স্টুডিওর সাউন্ড, তো ওই সাউন্ড হয়ে আসা, তো এই পুরাটা আসলে আমি ইভেন যখন রিলিজ পাই সবাই আমার অফিসে, আমার মানে আনিকা, তারপর আরও ফেলো ফ্রেন্ডস যারা ছিল, আরও সবাই, আমি না তখন আসলে অনুভূতি শূন্য ছিলাম। ইভেন আগের দিনও যদি 24 ঘন্টাও বলি, আমি শুধু কাজই করে, আই উইশ আই কুড কাম দেয়ার। না, ওইটা অনেক অনেক অন্যরকম অনুভূতি ছিল, কারণ ওইখানে আমার টিম মেম্বার থেকে শুরু করে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, শুধু তো আমি তো আসলে এইচওডিদের কথা বলছি, আর ওইখানে আমার সহকারী পরিচালক থেকে শুরু করে অনেকজন আসলে তাদের। আচ্ছা, গানটার পিছনে মোট কতজনের টিম? আমরা তো আসলে পার ডে শুটে অলমোস্ট অ্যারাউন্ড 300 মানুষ ছিল, My 300। goodness. সো মানে ওইখানে ওই যারা নেচে ছিল, যারা ওইখানে যন্ত্রসঙ্গীত শিল্পী, তাদের সাথে আরো কিছু মানুষ সহ, তারপর লাইট ক্রু, সব কিছু মিলিয়ে ওইখানে আসলে হিউজ। কতদিন লেগেছে? আমরা 2 দিন শ্যুট করি, 2 দিন বলতে একদিন ফুল শ্যুট করি, আর প্রথম দিনটা আমরা হচ্ছে রিহার্সাল এবং শ্যুট, মানে ঈশানের অংশটুকু যেখান থেকে এটা হচ্ছে আমাদের প্রথম রোল দেওয়া ফার্স্ট শট। অ্যান্ড আই এম সো হ্যাপি যে মানুষজন, ঈশানের ভয়েস তো অদ্ভুত মানে সুন্দর। আমি আমার পডকাস্টের মাধ্যমে ঈশান ভাইকে ধন্যবাদ জানাতে চাই। ঈশান ভাই মানে আমার হৃদয় কেড়ে নিয়েছে। শুধু Right. আমার না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারা সঙ্গীত প্রেমী আছে সবার মন কেড়ে নিয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, বিকজ উনার ওই অংশটুকু সবার মুখে মুখে, রাইট, আমি চির অভাগী তোমারে লাগে, মানে এত ভালো করেছেন। রাইট, অবশ্যই আমার শুভেচ্ছা তার কাছে পৌঁছে দিবেন আপনি। শিওর। আর আরও বলতে চাই যে গানটা রিলিজের পর অনেকেই তো প্রশংসা করেছে, কিন্তু কোন প্রশংসাটা আপনার এখনও মাথায় একদম গেঁথে আছে যে এই প্রশংসাটা থেকে আপনি বের হতে পারছেন না? আমি আসলে অনেক প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক মানুষ, তো আমার জন্য এবং ইমোশনালও, এমন না যে কোনো কিছু আমার গায়ে ইয়ে হয় না, এবং আমরা তো আসলে এইভাবে করে ফিডব্যাক পেয়ে অভ্যস্ত না, মানে আমরা দেখতে পাই না আমাদের কাজের আসলে মানুষজন কিভাবে করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে বা খারাপ বলছে। সো আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অনেক বিশ্বাস করি, আমার এটা খুবই ভালো লাগে। সো আমি ওইটার থেকে নেওয়ার চেষ্টা করি। আর প্রশংসা যেটা মাথা থেকে বের না হওয়া থেকে হচ্ছে গিয়ে, আমি আসলে অনেক আবেগ আপ্লুত যে আমার বস, আমার মেন্টর যে আদনান আল রাজীব, সো উনি সবার আগে শেয়ার দিয়েছিলেন আর কি পরের দিন, এবং উনি যেভাবে করে আমাদের সবাইকে, কারণ উনি আসলে আমি সবসময় বিশ্বাস করি যে আমি যে ক্যারেক্টার বা আমার যে পরিচালক, যে পুরো সত্তাটা, এটা পুরোটাই আসলে ওনার আবিষ্কার, ওনার কারণেই আমি ফরচুনেট, যে কারণে আমি করতে পেরেছি। সো ওনার শেয়ারটা আমার জন্য খুবই খুবই ইমোশনাল, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আসলে খুবই ওইটাতে অনেক উচ্ছ্বসিত। সেকেন্ডটা হচ্ছে জয়াপা, জয়া আহসান, হ্যাঁ, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। রাইট। সো জয়াপা যখন বললো যে ভিজুয়াল এবং গান দুইটা আসলে একসাথে ব্লেন্ড হয়ে যে ম্যাজিকটা ক্রিয়েট করেছে, সো এটা আমাদেরকে খুবই বুস্ট আপ করেছে। এছাড়া ফুয়াদ ভাই লিখেছেন, তারপর প্রীতম হাসান লিখেছেন, সো ইমন ভাইও গতকালকের আগের দিন মনে হয় ইয়ে করলো। সো আমি আসলে এই জিনিসগুলোকে অনেক অনেক পজিটিভলি নেই। অ্যাট দ্য সেম টাইম আমি আবার দেখি ওইখানে কোনো ইউটিউবের কমেন্টে গিয়েও দেখি যে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেখানে আমরা আরও উন্নতি করতে পারি, আরও ডেভেলপ করতে পারি, আরও ভালো করতে পারি, সেই কমেন্টগুলো আমি নেই। হাউ লাকি ইউ আর, আই মাস্ট সে ইউ আর লাকি ডিরেক্টর, যে আপনার প্রতিটা কাজ তো ডিরেক্টরের কাছে সন্তানের মতো। আপনার সন্তান সবার কাছে পৌঁছে গেছে ইন পজিটিভ ওয়েতে। আমরা পাতার বাঁশুরি থেকে বের হয়ে এবার অন্য প্রসঙ্গে আসবো, আমাদের সময় খুব কম। আমি অ্যাজ ফার আই নো, আমি যতটুকু জানি যে আপনি একটা ওয়েব ফিল্ম বানিয়েছিলেন, নাম কুহেলিকা। তো প্রথম সিনেমাই বলবো, ওটিটি প্ল্যাটফর্মের জন্য সেটাকে আমরা সিনেমাই বলি। প্রথম সিনেমা বানানোর অভিজ্ঞতা কেমন ছিল, আর কুহেলিকা থেকে কেমন সাড়া মিলেছিল? অসাধারণ অনুভূতি। এটা তো আমি আসলে আমার কুহেলিকা আমার প্রথম বেবির মতো, এবং আমি এখন পর্যন্ত এরপর ওইটার থেকে বের হয়ে বড় লেন্থের কিছু বানাতে পারিনি, ইনশাল্লাহ বানাবো। বাট ওইটা আসলে তখনকার, মানে আমি এত ফরচুনেট ছিলাম ওই
লট অফ আর্টিস্ট, অর্ষা আপু, নাজিয়া হক অর্ষা, সাফায়েত মনসুর রানা, সাফা কবির, ইয়াশ রোহান, আমাদের ইভন। সো এত ভালো ভালো দুর্দান্ত আর্টিস্ট, এবং আমরা কাপ্তায়ে শ্যুট করেছিলাম প্রায় 6-7 দিন, এবং আমাদের শ্যুট থাকতো প্রতিদিন বিকাল থেকে শুরু হতো, ভোরবেলা শেষ হতো পাহাড়ের উপরে একটা পরিত্যক্ত বাসা, যেই বাসাটা আমরা পুরোটা ডেকোরেট করেছি আমাদের গল্পের জন্য, এটাকে পুরোটা সেট বানানো হয়েছে, এবং প্রতি রাতে হাতির ভয়, হাতি আসবে, সেটে হাতি আসবে? আসলেই Seriously? এবং ওইখানে আমাদের ওই নৌবাহিনীর ওইখান থেকে বলে দেওয়া হয়েছে যে এইটার রিস্ক আসলে কেউ করতে পারবে না, কারণ এই জায়গাটা জোনটা আসলে ওরা যে কোনো সময় আসলে আসে, এবং ওদেরকে কেউ কন্ট্রোল করতে পারে না। সেই প্রতি রাতে হাতির ভয় একটা নিয়ে আতঙ্ক নিয়ে ঘুমাতেন আপনারা, আবার শুটিং করতেন? শুটিং করতাম, ঘুমাতাম তো না, আসলে শুটিংই করতাম। তো ওই অভিজ্ঞতা আসলে দুর্দান্ত, এবং ওইটা বের হওয়ার পর যেহেতু আমার প্রথম কাজ ছিল, সো সেখান থেকে মানুষ যেভাবে করে মানে অনেক পজিটিভ জিনিসপত্র আমি এখান থেকে শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, এবং আমার নিজের শিক্ষার জন্য মানে আমি ফিল্ম মেকারের তো শিক্ষার আসলে কোনো শেষ নাই, শেষ জীবন লাস্ট ছবি পর্যন্ত সে আসলে শিখতে পারে। তো আমি ওইখান থেকে আসলে অনেক আমার মনে হয়েছিল যে না আসলে বড় ওয়েব ফিল্ম বলি আর যাই বলি না কেন, যে মানে বড় ডিউরেশনে বড় গল্প যখন মানুষের কাছে পৌঁছাবে, দ্যাট হ্যাজ টু বি ভেরি পার্সোনাল, দ্যাট হ্যাজ টু বি ভেরি, দ্যাট ইমোশন শুড কাম ফ্রম ভেরি, মানে একদম থাকে না একটা কোর জায়গা থেকে ডিরেক্টর, তাকে ওটা ফিল করতে হবে, তার ভিতর থেকে আসলে আসতে হবে। গুহেলিকা আমাকে এটাই আসলে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। শিল্প সংস্কৃতির কোন মাধ্যমে আপনার সফলতা নাই? আমি তো বুঝে মানে আমি আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস রাইট নাও। আপনি বিজ্ঞাপন নির্মাতা হিসাবে সফল, আপনি মিউজিক্যাল ফিল্ম বানিয়ে সফল, আপনি ওয়েব ফিল্ম বানিয়ে সফল, তাহলে ফুল লেন্থ ছবিটা কবে আসবে? সিনেমায় কবে দেখা যাবে সামি ভাইকে? খুব শীঘ্রই ইনশাল্লাহ, খুব শীঘ্রই। আমি সফল বলবো না, আমি বলবো যে আমরা ট্রাই করে না, যাচ্ছি। আপনার প্রতিটা কাজ নন্দন তত্ত্বের বিচারে কিন্তু 100-100। না, আমি এভাবে করে নাম্বারিংয়েও বিশ্বাস করি না, ওই সফলতার ওই ধরনের সংখ্যাতেও আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় প্রতিদিনই শেখার অনেক কিছু আছে, আরও ভালো করার অনেক স্কোপ আছে। সিনেমাটা আসলে অনেক বড় স্বপ্ন, এবং আমি বললাম যেটা ওই যে প্রথম কাজটা করার পর আমি এই কারণেই আমার মনে হয়েছে যে আমি আসলে পরবর্তী যে কাজটা করবো দ্যাট শুড বি একদমই সোল থেকে, হার্ট থেকে আসতে হবে। আমরা সবাই সিনেমা হলে গিয়ে আপনার সিনেমা দেখব, আর যারা পাতার বাঁশুরি দেখে মুগ্ধ তাদেরকে বলবো যে ভাই সামনের বছর সিনেমা বানাবে। আমি বলে দিলাম, আই গেস আমার প্রিডিকশন, আমারও তো কিছু সোর্স আছে। ইনশাআল্লাহ। আপনার সিনেমা হলে গিয়ে আমরা দেখবো, এবং সেই সিনেমাও হয়ে যাক সুপার ডুপার হিট। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। 71 এন্টারটেনমেন্ট পডকাস্টের উদ্দেশ্যে কিছু বলেন। পডকাস্ট আমার কাছে এখনকার সময়ের মনে হয় খুবই দুর্দান্ত একটা অভিজ্ঞতা, কারণ মানুষ আসলে জানতে চায় পর্দার পিছনের অভিজ্ঞতা থেকে শুরু করে। সো ইন্টারভিউ বা টক শোতে যেটা হয় অনেক বেশি সেট আপ থাকে, অনেক বেশি ফর্মাল ওয়ে অফ অ্যাপ্রোচ। তো পডকাস্ট অনেক ক্যাজুয়াল, তো অনেক কিছুই আসলে এখান থেকে মানুষজনও যাদের জানার আগ্রহ তারা জানতে পারে। অ্যান্ড কংগ্রেচুলেশনস টু ইউ যে এত সুন্দর একটা শো আপনি করছেন, এবং আমি উত্তরোত্তর সফলতা কামনা করছি আপনাদের শোয়ে। ভালো থাকবেন, আর পাতার বাঁশুরি রেশ যেন 2-3 বছর পর্যন্ত থাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আজকে এখানেই দাঁড়িয়ে আমরা যাব বাড়ি। আগামী পর্বে আরেকজন গেস্টকে নিয়ে আমি আফফান মিতুল হাজির হব 71 এন্টারটেনমেন্ট পডকাস্টে। ভালো থাকবেন।